বছর ঘুরে আবারও সেই জুলাই আমাদের মাঝে ফিরে আসলো, যে জুলাই একটি কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়ে সরকার পতনের আন্দোলন। এই জার্নিতে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে অনেকেই। সেখানে সারা বাংলাদেশে প্রথম গুলিবিদ্ধ যিনি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অনিক কুমার দাস, তিনি আমাদের সাথে আছেন। আমরা আজকে তার কাছ থেকে তার আন্দোলনের যোগদানের প্রেক্ষাপট এবং পরবর্তী পরিস্থিতিতে তার প্রত্যাশা কতটুকু বাস্তবায়ন হয়েছে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। অনিক কুমার দাস, আপনাকে ইনকিলাব ডিজিটালে স্বাগতম। আপনি কেমন আছেন এখন? আপনার শরীরের অবস্থা? আমি আগের থেকে বলা যে কিছুটা সুস্থ, কিন্তু যে একবার গুলিবিদ্ধ হয় এই সুস্থ মানে পরিপূর্ণ নয়। এটা বর্তমানে সাময়িকভাবে একটু সুস্থতা থাকলেও আমার শরীরে 3টা অংশ নেই। আমার পাকস্থলী অর্ধেক কাটা পড়ছে, আমার খাদ্যনালী প্রায় 40 সেন্টিমিটার কাটা পড়ছে, আমার অ্যাপেন্ডিক্সের যে গুলি লেগেছে তখনই বাদ পড়ে গেছে। তো একটা অপূর্ণ শরীর নিয়ে আমি চলে বেড়াচ্ছি। আচ্ছা, আমরা আপনার আপনি যেহেতু প্রথম গুলিবিদ্ধ আপনি দাবি করছেন, আমরা আপনার জুলাই আন্দোলনে যোগদানের যে প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটে একটু আপনার কাছ থেকে জানতে চাই। তো আমি হচ্ছে বিশ্বের প্রথম দিন থেকে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত আছি। তো শুধু আমি নয়, ছাত্রদলের প্রত্যেকটা কর্মীর প্রতি দেশনায়ক তারেক রহমানের আহ্বান ছিল যে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যেকটা ন্যায্য দাবিতে যেন ছাত্রদল পাশে থাকে। তো তারই প্রতিশ্রুতিতে আমার নেতা কাজী জাউদ্দিন বাসেদ যখন এই কোটা আন্দোলন মানে কোটা আন্দোলনের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে মেধাবী দমনের যে এক মেধাবীদের ধ্বংস করার যে একটা প্রক্রিয়া, তার বিরুদ্ধে কোটা আন্দোলন শুরু হয়। সেই কোটা আন্দোলনে আমার নেতা কাজী জাউদ্দিন বাসেদ ভাই আমাকে বলে যে তুমি তোমার সহযোদ্ধাদের নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াও, যেন ছাত্রলীগের সন্ত্রাসীরা কোনোভাবে সাধারণ শিক্ষার্থীদের এরভাবে হেনস্থা না করতে পারে বা আন্দোলন কোনোভাবে নষ্ট না করতে পারে। আমরা বিশ্বের প্রথম দিন থেকে, যেদিন কোটা আন্দোলন যে শুরু হয় সে প্রথম দিন থেকে আমাদের লাইব্রেরি থেকে যে আন্দোলন বেরোয় সেই আন্দোলনে যোগ দিই। এভাবে চলতে থাকে। এরপরই পরবর্তীতে যখন 11ই জুলাই আমাদের বিশ্ববিদ্যালয়ে যা তৎকালীন সমন্বয়ক ছিল তারা পদত্যাগ করে, তাদের বিভিন্ন প্রশাসনিক চাপ বা বিভিন্ন চাপে ভয়তে তারা পদত্যাগ করে, পরবর্তীতে আমরাই সেই মিছিল নিয়ে শাহবাগ আসি। 15ই জুলাই, যেটা এই জুলাই আন্দোলনের প্রথম নৃশংস যে হামলা করে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে সাধারণ শিক্ষার্থীদের নৃশংস হামলা করে, বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের নিয়ে এসে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সকল সাধারণ শিক্ষার্থী নৃশংস হামলা করে। তার পরিপ্রেক্ষিতে 16ই জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক একটা প্রতিবাদ স্বরূপ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পল্টনে আমাদের প্রতিবাদ মিছিল করি। সেই প্রতিবাদ মিছিল থেকে আমরা বিকেল 3টা নাগাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিই আমার সহযোদ্ধাদের সাথে। আমরা এর আগেই শুনতে পারি যে পুরান ঢাকায় যে সন্ত্রাসী আছে তাদের সাথে মিলিত হয়ে জগন্নাথের ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত একটা হামলা করবে। আমাদের আশা ছিল, আমরা যেটা চিন্তা করেছিলাম হয়তো লাঠি সোটা রামদাও নিয়ে হামলা করবে, আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে যাই। কিন্তু যখন আমরা মিছিল নিয়ে কেবল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরোই, তখনই ঢাকা সিএমএম কোর্ট থেকে আমাদের উপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে এবং সেটা প্রথম ফাঁকা গুলি ছুড়লেও পরবর্তী যখন দেখে আমরা পিছপে হচ্ছি না তখন আমাদের দিকে গুলি ছড়ে। সেই সময় আমি সহ আমার 3জন সহযোদ্ধা গুলিবিদ্ধ হই এবং বলা যায় সারা বাংলাদেশে প্রথম গুলি চল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বুকে এবং সেই দিন প্রথম গুলিবিদ্ধ হই আমি। এটা ভেরিফাই করার কিছু না, কারণ আমরা এর প্রতি যে 16ই জুলাই পূর্ববর্তী যে নিউজগুলো আছে এখানে কোথাও গুলিবিদ্ধ হওয়ার কথা আসে নাই। বাংলাদেশে এর পূর্বে কোথাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এর আগে কোথাও গুলি চলে নাই। তো আমরা এতে ধরে নিতে পারি যে এই যে জুলাই 11 যে গণ অভ্যুত্থান হয়, এই গণ অভ্যুত্থানে সবার প্রথম যে বুকের রক্ত এটা আমার জগন্নাথের ছাত্র দেয় এবং আমি তার মধ্যেই একজন প্রথম গুলিবিদ্ধ ছিলাম। আমরা ওই দিন ফেরদৌস ভাই, নাসিম ভাই এবং আমি একসাথে আমাদের উপর গুলিবিদ্ধ হয়। দেখেন সারা বাংলাদেশে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি চলে এবং আমাদের 3জনের উপরে গুলিটা চলে, তো আমি সামনের সারিতে ছিলাম এবং আমার যে আহত আমাকে ক্লোজ রেঞ্জ থেকে মারা হয়েছে। তো এই প্রেক্ষিতে বলা যায় যে আমি প্রথম গুলিবিদ্ধ, কারণ বাকি যে 2 আমার সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে তারা গুলিবিদ্ধ হয়েছে তাদের কারো শরীর ছুঁয়ে গেছে, কিন্তু আমার একদম ক্লোজ রেঞ্জ যে মেরেছে আমি সামনের সারিতে ছিলাম। তো থেকে বলা যায় যে প্রথম গুলিবিদ্ধ হয়েছি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো আমরা দেখেছি তাদের হাতে গুলি, কিন্তু এটা সংগ্রাম ছিল আমাদের নিজেদের যে অধিকার প্রতিষ্ঠার লড়াই। শুধু আমাদের নয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লড়াই, শুধু গণমানুষের অধিকার। তো গণমানুষের আমরা যেদিন থেকে ছাত্রদলের রাজনীতি যুক্ত হই সেদিন থেকে আমরা গণমানুষের জন্য রাজনীতি করা শুরু করি। আমাদের নিজেদের ব্যক্তি কোনো চিন্তা নাই, আমাদের চিন্তা দেশের জন্য, দেশের মানুষের জন্য। তো আমরা তার সন্ত্রাসীর হাতে যখন গুলি দেখি তখন আমরা পিছপা হই না, কারণ আমরা জানি একজন অনেক যদি গুলিবিদ্ধ হয় পিছনে আরো হাজার অনেক দাঁড়িয়ে যাবে। গুলি যে আমার লেগেছে এটা আমি অনুভব করি নাই, আমি তাদের উপর আবারও পাল্টা হামলা করেছি।
পরবর্তীতে আমি যখন মিনিট পাঁচেক পর বুঝতে পারি যে আমার গুলি লেগেছে, তখন আমার বন্ধু মাহি ছিল, ও হচ্ছে আমাকে নিয়ে কাঁধে করে নিয়ে ন্যাশনাল মেডিকেলে আসে এবং সেখান থেকে আমার ফেরত দেয় এবং পরবর্তীতে আমাকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম আমি। চিকিৎসা নীতি থেকে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা ছাত্রলীগ করেছে এবং স্থানীয় যে সরকার থেকে একটা বিশাল পরিমাণ বাধা ছিল যে আমাকে চিকিৎসাই করতে দিবে না। তো আমার যার সাথে নিয়ে গেছিল তাদের উপর হামলা হয়েছে, এমনকি ঢাকা মেডিকেলে ঢুকে আমাদের উপর হামলা করা হয়েছে। ছাত্রলীগের তৎকালীন যে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন নিজে এসে আমাকে একটা প্রেস ব্রিফ দেওয়ার চেষ্টা করে যে এই হামলার সাথে ছাত্রলীগ কোনোভাবে যুক্ত নয়, কিন্তু আমি অস্বীকার করি। আমি বলি না, এটা ছাত্রলীগের সন্ত্রাসীরাই আমার উপর আক্রমণ করেছে। তখন থেকে আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ছাত্রলীগের যা দোষর ছিল আমাকে হসপিটাল থেকে বের করার জন্য চেষ্টা করে এবং তার পরবর্তী 2 দিন পরে আমাকে সেলাই না কেটে আমি পরিপূর্ণ সুস্থ হওয়ার আগে, আমি তখন বেডে শোয়া ছিলাম বিছানায়, আমি প্রায় অবসন্ন ছিলাম, সেন্সলেস ছিলাম, আমাকে সেই অবস্থায় বের করে দেয় এবং পরবর্তীতে আমাকে লুকিয়ে আমাকে একটা প্রাইভেট যে হসপিটাল আমাকে চিকিৎসা নয়, আমি সেই সময় বাড়িও যেতে পারি না, কারণ সেই সময় আমাকে বাড়িতেও আমার হামলা শুরু হয়। আমি যেখান থেকে আসি বাগেরহাট, বলা যায় বাগেরহাট আওয়ামী লীগের আতুরঘর, সেখান থেকে আওয়ামী লীগের ধ্বংসের একজন যে কারিগর, মানে যে বলা যায় গুলিবিদ্ধ একজন আওয়ামী লীগের ধ্বংসের একজন বলা যায়, সে উঠে আসা মানে যে আওয়ামী লীগের যে ভিত নড়ে যাওয়া। তো এই কারণে আমাকে সরাসরি মেরে ফেলার মতো হুমকি দেয়, আমার বাড়ি ভাঙচুর হয়, হুমকি দেয়। দেখেন, আমি বিশ্ববিদ্যালয়ে আসি 2023 সালে এবং প্রথম থেকে আমি ছাত্রদলের সাথে যুক্ত আছি। তো সেই 2023 সাল থেকে 24 সাল গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি যে সাধারণ মানুষের অধিকার আদায়, মুক্তি আদায়ের লড়াইতে আমি বারবার মার খেয়েছি। বলা যায় আমার পার আঙুল থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগের মার বা যুবলীগ স্থানীয় যারা আছে, এই যে মায়ের প্রত্যেকটা দাগ আছে, যে আমার হচ্ছে শরীরের প্রত্যেকটা জায়গায়, যে হাতে পায়ে সব জায়গায় মায়ের দাগ আছে। তো বারবার আমি মার খেয়েছি নিজে, এবং ন্যাশনাল, মিটফোর্ড, ঢাকা মেডিকেল বারবার আমি এখানে ভর্তি হওয়া লাগছে এই যে ছাত্রলীগের মার খেয়ে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, যেখানে গণমানুষ মুক্তির স্বাদ পাবে, যেখানে মানুষ তার বাক স্বাধীনতা পাবে। কিন্তু আজ কি হয়েছে? আজ আমরা বিভিন্ন নিউজ পোর্টাল দেখতে পাচ্ছি মানুষের মুক্তি নেই, বাক স্বাধীনতা নেই, বিভিন্ন জায়গায় মব ক্রেসির নামে সাধারণ মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে, মানুষ তার স্বাধীনতা পাচ্ছে না। এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বা তার বিভিন্ন উপদেষ্টা আছে, তাদের বিরুদ্ধে কোথাও কোনো কথা বললে বা তাদের যে একটা স্টুডেন্ট উইং আছে, তাদের বিরুদ্ধে কোথাও কোনো কথা বললে, তাদের আওয়ামী লীগের দোষর বা বিভিন্ন কথা বলে তাদেরকে একটা মব ক্রেসে হামলা করা হয়। আমরা যারা আন্দোলন করেছি, বিভিন্ন সময় অনেকেই আন্দোলন করেছি, তার জুলাই পরবর্তীতে স্বীকৃতি পায় নাই। এমনকি আমি প্রায় 3 মাস বিশ্ববিদ্যালয়ে 3 মাস হসপিটাল ছিলাম। আমার কেন্দ্রীয় যারা সমন্বয়ক ছিল তারা তো দূরে থাকে, আমার বিশ্ববিদ্যালয়ের যে দায়িত্ব ছিল, তার 3 মাসে আমাকে একটা কল তো দেখ, আমার কোথাও আমার থেকে যোগাযোগ পর্যন্ত করে নাই যে অনেক বেঁচে আছে না মরে গেছে। যদি আমি মরে যেতাম তাহলে আরেকটা রাজনীতি করার সুযোগ পেত, আরেকটা অনেকের লাশ নিয়ে তার রাজনীতি করতো।